আমার বড় ভালো লাগে। হারিয়ে যেতে ইচ্ছা করে মেঘের রাজ্যে। পেঁজা তুলোর মতো মেঘ যেন সারা শরীরে চোখে মুখে মেখে থাকতে ইচ্ছা করে। হারিয়ে যেতে ইচ্ছা করে এমন একটি রাজ্যে যেখানে আছে শুধু চারিদিকে মেঘ, মেঘ আর মেঘ। জীবন শেষ হওয়ার পরে স্বর্গ বা নরক আছে কিনা জানি না, জীবন একটাই। এই জন্যই তো বলি, বাবু মশাই, জিন্দগি লম্বি নেই, বাড়ি হনি চাইয়ে। এই মেঘের টানে বারে বারে ছুটে যাই দার্জিলিং এ। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এমন কিছু তথ্য, তা থেকে জানতে পেরে বুঝতে পারবেন কি কি জিনিস দার্জিলিং এ গেলে করবেন আর কি কি জিনিস করবেন না। সবার আগে ভিডিওতে কয়েকটি তথ্য জেনে নিন। দার্জিলিং এ যাওয়ার আগে কয়েকটি তথ্য প্রথমেই জেনে নিন। প্রথম তথ্যটি হলো, দার্জিলিং এ যাওয়ার সময় যখনই ট্রেন বুক করতে যাবেন তখনই লক্ষ্য করবেন যে এনজিপি যাওয়ার ট্রেনগুলোই আপনি পাচ্ছেন না, কারণ চাহিদা অনুযায়ী ট্রেন যথেষ্ট কম থাকে। তাহলে কি করবেন? এই ব্যাপারে একটি ভিডিও দেওয়া রয়েছে এই চ্যানেলে, যেখানে গিয়ে দেখে আসতে পারেন এনজিপি যাওয়ার জন্য কি কি উপায় আপনারা এনজিপি যেতে পারবেন। এনজিপি থেকে দার্জিলিংয়ে যেতে আপনি যদি শেয়ার গাড়িতে যান খরচ হবে 250 টাকা। সিজন টাইমে কিন্তু রেট বেড়ে যেতে পারে। আর যদি গাড়ি বুক করেন, ছোট গাড়ি 1800 থেকে 2000, আর বড় গাড়ি মোটামুটি ওই 3000 থেকে 3500 টাকার মতো লাগবে। এটি হচ্ছে যাওয়ার খরচা। যদি মনে করেন যে আরও কম খরচায় যাবেন, তাহলে এনজিপি থেকে স্টেশন থেকে বেরোবেন। স্টেশন থেকে বেরোলেই দেখতে পাবেন যে ট্রেকার রয়েছে, সেখানে শেয়ার ট্রেকারে করে আপনি যদি শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে পারেন, এই ট্রেকারে আপনার ভাড়া নেবে হচ্ছে 30 টাকা করে মাথা পিছু। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে নর্থ বেঙ্গলের বাস স্ট্যান্ডে যাবেন, অর্থাৎ তেনজিং নরকে বাস স্ট্যান্ডে। এখান থেকে মাত্র 105 টাকাতে বাসে করে আপনারা যেতে পারবেন দার্জিলিং। দার্জিলিংয়ে গেলে কি কি করবেন? প্রথমেই আসি, দার্জিলিংয়ে যাওয়ার পথটা আগে চয়েস করুন। আমার মতে বলে আপনারা যাওয়ার সময় চেষ্টা করবেন কার্শিয়াং হয়ে যাওয়ার জন্য। এটি একটি পথ, এছাড়াও আরও অনেকগুলি পথ রয়েছে। আর চেষ্টা করবেন ফেরার সময় মিরিক হয়ে ফেরার, অর্থাৎ এই পথে পড়বে লামহাটা, সীমানা ভিউ পয়েন্ট, মিরিক লেক, গোপালধারা টি গার্ডেন। আর সবচেয়ে বড় কথা, এই পথটা কিন্তু অদ্ভুত সুন্দর, খুব সুন্দর এই পথ। ফেরার দিনে যদি আপনি এই রাস্তা ধরে যদি আসেন, তাহলে কিন্তু আপনার পুরো ভ্রমণটাই সুন্দর এবং সদর্থক হবে। দার্জিলিংয়ে যখনই যাবার কথা মনে করবেন, তখনই চিন্তা করবেন যে দার্জিলিং ট্যুরটা যেন অন্তত 3 রাত 4 দিনের হয়। এইভাবেই ট্যুরটাকে সাজাবেন। আর যদি 4 রাত 5 দিনের যদি হয়, তাহলে হবে অতি ভালো। এখানে কীভাবে ট্যুরটাকে সাজাবেন সেটা বলে দিচ্ছি। প্রথম দিন দার্জিলিংয়ে যাচ্ছেন, গিয়ে পৌঁছাতে আপনাদের বেলা হয়ে যাবে। সেদিনকে স্নান করে হোটেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিন, কারণ অনেক সকাল সকাল বেরিয়েছেন, আগের দিন সারা রাত্রি জার্নি করেছেন, সুতরাং যথেষ্ট অসুবিধার ব্যাপার আছে। এবার রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা 4টে 4:30 নাগাদ ম্যালের দিকে চলে যান। ম্যালে গিয়ে আনন্দ করুন। ম্যালে যাওয়ার পরে আপনারা মহাকাল মন্দিরটাই দিনের বেলা থাকতে থাকতেই দর্শন করে নিন। তারপরে ঘুরে এসে মহাকাল মার্কেট এবং ম্যালে এসে চাটা খেলেন, ওখানে স্ট্রিট ফুড খেলেন, এইভাবে কাটিয়ে দিলেন। পরের দিনটিকে রাখুন সাইট সিনগুলো দর্শন করার জন্য। এই সাইট সিন প্রথমে করে 3 পয়েন্ট, তারপরে করে 7 পয়েন্ট। আপনারা যদি মিক্স পয়েন্ট করে নেন তাহলে আপনাদের সস্তায় হবে। এর পরের দিনটা যদি 3 রাত 4 দিনের করেন, তাহলে পরের দিনটাকে রেস্ট ডে হিসাবে রেখে দিন। অর্থাৎ সেদিনকে ইচ্ছে মতো আপনারা ঘোরাফেরা করবেন, মার্কেটিং করবেন, সারাদিনটা হেসে খেলে কাটাবেন। আর ফেরার দিনটা আপনারা চেষ্টা করবেন লামহাটা, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, গোপালধারা টি গার্ডেন হয়ে মিরিক হয়ে ফেরার জন্য। এটিতে একটু সময় বেশি লাগবে। এই পথে যদি ফেরেন, আপনাদের এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনাদের সারা জীবন মাথায় থেকে যাবে। এবারে বলবো, দার্জিলিংয়ে তো পৌঁছালেন,
সবার আগে হোটেল চয়েস করতে হবে। তো হোটেল চয়েস করার আগে আপনাদের ভালো করে বুঝে নিতে হবে দার্জিলিংয়ে কিন্তু জলের সমস্যা মারাত্মক, সেই হোটেলের যথেষ্ট পরিমাণ জলের সাপ্লাই আছে কিনা। আর দ্বিতীয় কথা, দার্জিলিংয়ে থাকতে গেলে সবার আগে দেখার দরকার হোটেলে গিজার বা বাথরুমে গরম জলের ব্যবস্থা আছে কিনা। যদি গিজার নাও থাকে অন্তত যেন গরম জল বালতি করে পাওয়া যায়, কারণ এই সব ঠান্ডার জায়গায় আপনি কিন্তু গরম জল ছাড়া চলতে পারবেন না। সুতরাং গিজার খারাপ আছে বা গিজার নেই এমন কোনো হোটেলে উঠবেন না। দার্জিলিংয়ে পৌঁছালে হোটেল বাছাইয়ের ক্ষেত্রে আপনাদের চিন্তা করতে হয় কোথায় হোটেল নেব। সবাই চায় ম্যালের কাছে হোটেল নেওয়ার জন্য, কিন্তু ম্যালের কাছে হোটেলগুলি প্রায় সবগুলোই অত্যন্ত দামি, দু একটি ব্যতিক্রম ছাড়া। এবার সবারই চাহিদা থাকে একটু বাজেটের মধ্যে ম্যালের কাছে থাকতে, যথারীতি সেই হোটেলগুলি তাড়াতাড়ি হাউসফুল হয়ে যায়, অর্থাৎ আপনারা পাবেন না। তাহলে তখন কি করবেন? আমি বলবো ম্যাল যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ রামাদা যে হোটেল আছে তার আশেপাশের যে সেক্টরটা আছে, আপনারা এখানে বাজেটের মধ্যে মোটামুটি হোটেল পেয়ে যাবেন। যদি মনে করেন যে এখানেও আপনারা বাজেটের মধ্যে পাচ্ছেন না বা তার চাইতেও আপনাদের কম বাজেটে দরকার, তাহলে আপনারা চেষ্টা করবেন পরবর্তী আরেকটি সেক্টর আছে, অর্থাৎ পোস্ট অফিস বা স্মার্ট বাজারের আশেপাশে থাকার। এখানেও বেশ কিছু হোটেল আছে, অপেক্ষাকৃত কম পয়সা এখানে থাকতে পারবেন। আর যারা অল্প বয়সী আছে তাদেরকে বলবো বাজেটে থাকতে গেলে, সবচেয়ে কম পয়সা থাকতে গেলে দার্জিলিং স্টেশনের কাছে থাকুন। এখানে থাকার কিছু সুবিধা এবং অসুবিধা দুইই আছে। সুবিধা হচ্ছে এখান থেকে সারাক্ষণ আপনারা কাঞ্চনজঙ্ঘাকে অনেক সুন্দরভাবে দেখতে পারবেন, সামনেই হচ্ছে গাড়ির স্ট্যান্ড, সেখান থেকে সব জায়গায় যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। কিন্তু অসুবিধার ব্যাপারটা হচ্ছে এখান থেকে ম্যাল পুরোটাই হচ্ছে চড়াই পথ, আর এই ম্যাল পর্যন্ত পৌঁছাতে প্রায় 12 থেকে 15 মিনিট আপনাদের হাঁটতে হবে এই চড়াই পথে। আমাদের সমতলের লোকেরা অল্প বয়সীরা ছাড়া চট করে কিন্তু পেরে উঠবেন না। বয়স্ক মানুষ সাথে থাকলে অবশ্যই স্টেশনের কাছে থাকবেন না, কিন্তু ম্যাল আপনাদের যেতেই হবে। আর ম্যাল পর্যন্ত যেতে গেলে আপনাদের কিন্তু যথেষ্ট উঁচুতে উঠতে হবে। এই চড়াই রাস্তা কিন্তু ভাঙা সবার পক্ষে সম্ভব নয়। পাহাড়ে গেলে অনেকেই মনে করেন যে সিঁড়ি যেন ভাঙতে না হয়, কিন্তু পাহাড়ে আপনাদের সিঁড়ি কোনো না কোনোভাবে ভাঙতেই হবে। যেখানে আপনারা হোটেল বাঁচছেন চিন্তা করে দেখবেন সেখানে পর্যন্ত যেন গাড়ি যায়, অর্থাৎ লাগেজ নিয়ে যাতে আপনাদের বেশি দূর হাঁটাহাঁটি না করতে হয়। চড়াই রাস্তায় তোখানি চড়াই ভেঙে আপনারা কিন্তু যাতায়াত করতে পারবেন না। সুতরাং চেষ্টা করবেন যাতে হোটেল পর্যন্ত যেন গাড়ি যায়। সিঁড়ি ভাঙার কথা প্রসঙ্গে বলি, হোটেলগুলি কোনো একটি ফ্লোরে অবস্থিত নয়। ম্যাক্সিমাম হোটেলে ঢুকে দেখবেন তার নিচের দিকেই বেশি ফ্লোর চলে গেছে, অর্থাৎ আমাদের এখানে যেমন কি গ্রাউন্ড ফ্লোর থেকে ওপর দিকে উঠতে হয়, ওদের ওখানে দেখা যায় গ্রাউন্ড ফ্লোর থেকে নিচের দিকে নামতে হচ্ছে। আবার কিছু কিছু হোটেল আছে যেগুলো ওপরের নিচে দুদিকেই আছে, তো সেগুলো খোঁজখবর নিয়ে হোটেল নেবেন। এবারে বলি, দার্জিলিংয়ে গিয়ে দ্বিতীয় দিনেই সবাই চেষ্টা করে 3 পয়েন্ট করার জন্য। আর 3 পয়েন্টের মধ্যে থাকে হচ্ছে টাইগার হিল। সবাই টাইগার হিলে গিয়ে সানরাইজ দেখার চেষ্টা করে। আমি বলবো আপনারা ওই ভোর রাতে উঠে টাইগার হিলে যাবেন না, কারণ টাইগার হিলে যেতে গেলে আপনাকে হোটেল থেকে 3:30-3:30-3:30-র মধ্যে বেরিয়ে পড়তে হবে। তবে আপনারা ওখানে পৌঁছে সূর্যোদয়টা দেখতে পারবেন। মোটামুটি ধরুন 5টার মধ্যে আপনাদের সূর্যোদয় দেখতে পাবেন। বিভিন্ন সময় অনুপাতে সময়ের তফাৎ কিছুটা এদিক ওদিক হতে পারে। টাইগার হিলে যাওয়ার অনেক রকমের সমস্যা আছে, কারণ দার্জিলিংয়ে যত টুরিস্টই যায় সবাই 3 পয়েন্ট করে এবং প্রথম পয়েন্ট হিসাবে টাইগার হিলে যায়। ফলে টাইগার হিলে প্রচুর গাড়ি ঘোড়ার জ্যাম হয়ে যায়। টাইগার হিল কিন্তু দার্জিলিং থেকে খুব একটা বেশি দূরে নয়, দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু জায়গা, সেখান থেকে ভালোভাবে সূর্যোদয়টা দেখা যায়। কিন্তু এখানে এত লোক ভিড় করে যেখান থেকে আপনি ঠিকমতো সানরাইজ দেখতে পাবেন বলে আমার সবসময় মনে হয় না। বরঞ্চ ওয়েদার ভালো থাকলে দার্জিলিংয়ে দেখবেন যে যদি কুয়াশা না থাকে বা মেঘের ঘনঘটা যদি না থাকে, তাহলে আপনারা দার্জিলিং স্টেশন থেকে দিনের আলো থাকলে বা কুয়াশা না থাকলে
সারা দিন ভরেই আপনারা দেখতে পাবেন। আমি দেখেছি সকালবেলা থেকে মোটামুটি 10টা সাড়ে 10টা পর্যন্ত ভালোই দেখা যায়, আবার তারপরে আবার কুয়াশায় ঢেকে যায়, বেলার দিকে আর সেরকম দেখা যায় না। দার্জিলিংয়ে যাবার সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এই সময় আকাশ প্রায় ক্লিয়ার থাকে, বৃষ্টির দিনগুলি ছাড়া। শীতকালেও তো আজকাল বৃষ্টি হয়, পাহাড়েও বৃষ্টি হয়। আমিও গিয়ে ফেসে গেছিলাম, মার্চ মাসে গেছিলাম প্রথম দিকে, যখন কলকাতায় বৃষ্টি হচ্ছিল। ওখানেও তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, টানা এক নাগাড়ে 4 দিন বৃষ্টি হয়েছে, খুব অসুবিধায় পড়েছিলাম। তো কপাল খারাপ না থাকলে সাধারণত যদি আপনি শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে মার্চের মধ্যে যান, সবচাইতে ভালো উপভোগ্য দেখতে পাবেন। দার্জিলিংয়ে সিজন টাইম হচ্ছে এই মার্চের পর থেকে একদম ওই জুনের লাস্ট পর্যন্ত, অর্থাৎ গরমকালটা। এই সময় ওয়েদারের কারণে, অর্থাৎ এই সময় না থাকে খুব বেশি ঠান্ডা, না থাকে খুব বেশি গরম। এই সময়টা ঘুরে বেরিয়ে মজা পাওয়া যায়। কিন্তু এই সময়টায় কিন্তু খুব একটা ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কারণ মেঘ, দার্জিলিং হচ্ছে মেঘের রাজ্য, মেঘ কিন্তু ঘিরে ধরে থাকে। দার্জিলিংয়ে গেলে সবাই আগে 3 পয়েন্ট এবং পরবর্তীকালে 7 পয়েন্ট ঘোরে। এই 3 পয়েন্ট আর 7 পয়েন্ট মানে এক একটি জায়গা, এক একটি সুন্দর দ্রষ্টব্য জায়গা। এর মধ্যে কি কি পড়ছে? টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, পদ্মজা নাইডু চিড়িয়াখানা, হিমালয়ান মাউন্টেনিং ট্রেনিং ইনস্টিটিউট সহ আরও বেশ কিছু জায়গা রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা এইগুলো আলাদা আলাদা না করে আপনারা একটি গাড়ি যদি বুক করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়, নাহলে শেয়ারও যেতে পারেন। আপনারা মিক্স পয়েন্ট করুন এবং মিক্স পয়েন্টের মধ্যে অবশ্যই রক গার্ডেনটিকে ঢুকিয়ে রেখে দেবেন। রক গার্ডেন ঢোকালে সুবিধাটা কি হচ্ছে, রক গার্ডেন হচ্ছে খুব ভালো জায়গা। এই যে ঝর্ণা রয়েছে এখানে, আপনি এত মনোমুগ্ধকর ঝর্ণাটা আপনার দেখে আপনাদের মন ভরে যাবে। সুতরাং রক গার্ডেনটা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। আপনারা টাইগার হিলটা বরঞ্চ বাদ দিন, বাতাসিয়া লুপ অবশ্যই যাবেন। বাতাসিয়া লুপ খুব সুন্দর জায়গা। যদি মনে করেন যে আপনারা মিক্স পয়েন্ট করবেন না, আপনারা খুব কম খরচে ঘুরবেন, তো চকবাজারের ওখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। সেই গাড়িতে 20 টাকার বিনিময়ে শেয়ার পিছু আপনারা এক একটি জায়গায় ঘুরে আসতে পারেন। সেভাবেও কিন্তু ঘোরা যায় দার্জিলিংয়ে। সেভাবে আপনারা বাতাসিয়া লুপ চলে গেলেন, বাতাসিয়া লুপটা দেখে ওখান থেকে ঘুম মনেস্ট্রি দেখে ওখান থেকে আবার গাড়ি ধরলেন, ধরে আপনি হ্যাপি ভ্যালি টি গার্ডেনে চলে গেলেন বা জুয়ের কাছে চলে গেলেন। একটু হাঁটতে হবে, কিন্তু আপনারা দেখতে পারবেন। এইভাবেও কিন্তু করা যায়, কিন্তু অত ঝামেলার দরকার নেই। ঘুরতে গেছেন, আপনারা চেষ্টা করবেন ওই দিকে না গিয়ে একটা গাড়ি বুক করে নেওয়ার চেষ্টা করবেন যেখানে মিক্স পয়েন্ট আছে। অবশ্যই রক গার্ডেন বাদ দেবেন না। আর একটা জিনিস বলে রাখি, আরেকটি জায়গা রয়েছে গঙ্গা মাইয়া পার্ক। এটি এখন বন্ধ রয়েছে, করোনার আগে থেকেই বন্ধ, তো এই জায়গাটা যেতে পারবেন না। দার্জিলিংয়ে গাড়ি বুক করার ক্ষেত্রে ড্রাইভারদের কিন্তু ভীষণ দুর্নাম রয়েছে, বিশেষ করে সিজন টাইমে। এরা কথা দিয়েও আসে না, তাই অ্যাডভান্স বুক করবেন না। সবচেয়ে ভালো হয় কিছু পয়সা হয়তো কমিশন হিসাবে হোটেল মালিকদের কাছে যায়, হোটেল থেকে গাড়ি বুক করুন। কারণ বহু জায়গায় গাড়িতে জিনিসপত্র রেখে হয়তো আপনাকে সেই দ্রষ্টব্য জায়গাগুলো ঘুরে আসতে হয়। অনেক সময় গাড়িতে জিনিসপত্র থেকে যায়, হোটেল থেকে গাড়ি বুক করলে সেই ড্রাইভারকে বলে আবার সেই জিনিসগুলো ফিরিয়ে আনা যায়। আমাদের ক্ষেত্রে যা ঘটেছিল। এছাড়াও হোটেল থেকে বুক করলে আপনি হোটেল মালিককে বলতে পারবেন গাড়ি কেন এলো না বা গাড়ির কোনো অসুবিধা হলো কিনা। কিন্তু অন্য জায়গায় হলে আপনি যদি অ্যাডভান্স আগে দিয়ে ফেলেন, এরা আসবে কি আসবে না তার কোনো ঠিক নেই। আপনার টাকাটাও মার যেতে পারে, বা আসবে বলেও হয়তো শেষ মুহূর্তে আসলো না। তখন আপনি গাড়ি পাবেন কোথায়? আগের দিন আপনি সব ঠিকঠাক করে রেখেছেন, পরের দিন বেরোবেন, এমন দেখা যাচ্ছে যে গাড়িটাই এলো না। খুব বাজে ব্যবস্থা হবে। তার চাইতে বরঞ্চ হোটেল থেকে গাড়িটা বুক করে নেবেন। সঙ্গে যাদের বয়স্ক মানুষ আছে তাদের আমি বলবো যে আপনারা যে হোটেলে থাকছেন, যদি আপনারা মেলের কাছে থাকেন অথবা রামাডা হোটেলের কাছে থাকেন, তাহলে সেই হোটেলকেই বলবেন পিক আপ ড্রপ আউটের ব্যবস্থা করতে। ওরা যে গাড়িগুলোকে বলবে সেই গাড়িগুলি প্রায়
ঘুরপথে বা বিভিন্নভাবে হোটেল পর্যন্ত যাবে। আপনি জেনে নেবেন যে হোটেল পর্যন্ত গাড়ি যায় কিনা এবং পিক আপ ড্রপ আউট ফ্যাসিলিটিস আছে কিনা। আপনাকে মোটামুটি একটা রেট বলে দিচ্ছি, এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে ছোট গাড়ি নিলে ওই 1800 থেকে 2000 পড়বে, বড় গাড়ি নিলে 3 থেকে 3500 টাকা পড়বে। আর যদি মিরিক হয়ে যদি নিতে চান তাহলে কিন্তু 4 থেকে 4500 পড়বে। সিজন টাইম হলে দামের কোনো ঠিক নেই, কিছু পয়সা বাড়তে পারে। এবারে বলি দার্জিলিংয়ে গেলে কোন হোটেলে খাবেন বা কি খাবেন। বাঙালিরা বাঙালি খাবার পছন্দ করে, একটু ভাত মাছ ডাল খেতেই চায়, গরম গরম খাবার খেতে হবে। দার্জিলিংয়ে উল্লেখযোগ্য দুটি হোটেলের নাম বলছি, এই দুটি হচ্ছে মেলে ওঠার মুখে, অর্থাৎ কেভেন্টিয়ার্সের পাশেই, একদম নিচেই বলা যেতে পারে। একটি হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট, অপরটি হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। এই দুটি জায়গায় খুব সুস্বাদু এবং সুন্দর মানের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আপনি খাবার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দুপুর ও রাত্রিরে খাবারটা খেতেই পারেন। দার্জিলিংয়ে গেলে অনেকেই সেলফি তোলার জন্য গ্লিনারিসের সামনে যান। আমি বলবো সেখানে গিয়ে সেলফি তুলুন, ভেতরে যান, দেখুন, সব কিছু ঠিক আছে, কিন্তু পকেটে বাজেট কম হলে গ্লিনারিসে বা কেভেন্টার্সে খেতে যাবেন না। এখানে দাম প্রচুর, সেই অনুযায়ী কিন্তু জিনিসপত্র পাবেন না। তার চাইতে বরঞ্চ ওখানের কুকিজ বা কেক জাতীয় জিনিস খেতে হলে আপনারা ওখানের একটি বিখ্যাত বেকারি হচ্ছে রাজা বেকারি, ওখানে গেলেই নাম শুনতে পাবেন। এদের প্রায় 6-7খানা ব্রাঞ্চ রয়েছে দার্জিলিং জুড়ে, সেখান থেকে আপনারা কিনে খেতে পারেন। দার্জিলিংয়ে যদি চাইনিজ খেতে ইচ্ছা করে, বিভিন্ন রকম রাস্তার ধারে, মেলের ধারে দেখবেন, চকবাজারের দিকেও রয়েছে, মেলে ওঠার মুখেও রয়েছে, একদম মেলে যেখানে পৌঁছাচ্ছেন সেখানেও তার ঠিক আগেই রয়েছে রাস্তার দুধারে প্রচুর চাউমিন, ফালে, মোমো, এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আইটেম। এখান থেকে আপনারা ইচ্ছা করলেই খেতে পারেন। যারা মনে করবেন যে আর একটু ভালো খেতে চাইছেন, তাহলে সবচাইতে ভালো খাবার জায়গা হচ্ছে চাইনিজ খাবার বা টিবেটিয়ান ফুড খাবার, সেটি হচ্ছে কুঙ্গা রেস্টুরেন্ট। এই কুঙ্গার ক্ষেত্রে একটা মনে রাখবেন, এটি কিন্তু মেলে ওঠার ঠিক মুখে, অর্থাৎ রামাডা হোটেলের একটুখানি পাশেই। এটি কিন্তু বিকেলবেলা 5টা সাড়ে 5টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়, সুতরাং তার আগে যাওয়ার চেষ্টা করবেন। আর যারা মনে করবেন যে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা ডিনার করবেন, তারা কিন্তু এখানে করতে পারবেন না, কেননা তখন বন্ধ হয়ে যাবে। দার্জিলিংয়ে গিয়ে বিভিন্ন সময় টুরিস্টরা বিভিন্ন চা বাগানে যায়, সেখানে গিয়ে চা খেয়ে দেখে এবং সেখান থেকে চা কিনে নিয়ে আসে। ভুলেও কোনো চা বাগানে গিয়ে চা কিনতে যাবেন না, ঠকে যাবেন। যে চা আপনি খাচ্ছেন ওখানে গিয়ে সেই চা যে আপনাকে দেবে তার কোনো মানে নেই। আমি অধিকাংশ মানুষকে বারণ করেছিলাম, তারা আমার কথা শোনেনি, এখানে এসে বসতেছে। চা ওখান থেকে নেবেন না, যদি নিতেই হয় তাহলে বড় ভালো দোকান থেকে, অর্থাৎ মেলের ঢোকার আশেপাশে অনেক বড় বড় দোকান আছে, সেখানে অনেক দামে চা পাওয়া যায়, সেখান থেকে কিনতে পারেন। আর নচেত বলবো কলকাতায় এসে টাটা গোল্ড চা খাবেন, যা আপনারা রেগুলার খান বা যে কোম্পানির চা খান সেটা খান, অন্তত ঠকতে হবে না, তাই চা কিনতে যাবেন না। এরপরে বলি, যেখানেই যাবেন না কেন দার্জিলিংয়ে গেলে কিছু না কিছু মানুষ শীতের পসরা কেনে, অর্থাৎ গরম জামা কাপড়। যেখানেই আপনি দ্রষ্টব্য স্থানে যাবেন সেখানেই দেখবেন রাস্তার ধারে বিভিন্ন লোক, ফেরিওয়ালা এই শীতের পসরা সাজিয়ে বসে রয়েছে, সেখান থেকে কিন্তু কিনতে পারেন। কিন্তু আমি বলবো, যদি আপনার দাম জানা থাকে অথবা আপনি যদি দাম করতে পারেন, তাহলে সবচেয়ে সস্তায় পাবেন চকবাজারের মার্কেটে। তবে সেখানেও খুব দামাদামি করতে হয়, দামাদামি করতে না পারলে আপনি কিন্তু ঠকে যাবেন। তাই দাম জানা না থাকলে না কেনাই ভালো। এছাড়াও দেখবেন যে এই পয়সা, এই যারা ফেরিওয়ালাগুলো রয়েছে, আপনাকে হোটেলে এসেও ডাকাডাকি করবে, হোটেলে এসেও দেখাতে চায়, সেখানেও দেখতে পাবেন। খুব বড় নামি হোটেলগুলোতে যায় না, কিন্তু মোটামুটি মাঝারি মানের হোটেলগুলো, ছোট হোটেলগুলোতে অবশ্যই যায়, সেখানে করতে পারেন। সেখান থেকেও কিনতে পারেন, নাও কিনতে পারেন, সেটা আপনার নিজের ইচ্ছা। একটি তথ্য দিয়ে রাখি, দার্জিলিংয়ের অধিকাংশ হোটেলের চেকিং 11টা এবং চেক আউট 12টা, এটা কিন্তু মাথায় রেখে দেবেন। সঙ্গে বয়স্ক মানুষ থাকলে, তাহলে মেলে যদি বা যান
ম্যালের থেকে ওপরে মহাকাল মন্দিরে যাবেন না, কেননা এখানে অনেকটা উঁচুতে। ম্যালের মধ্যে গেলেই আপনারা দেখতে পাবেন প্রচুর চা বিক্রেতা চা বিক্রি করছে। এখানে দুধ চা, লিকার চা বিভিন্ন 20 টাকা দাম থেকে এখানে শুরু হয়েছে। আগে 10 টাকা দাম ছিল, এখন 20 টাকা। এখানে ঘোড়ায় চড়তে পারেন, বাচ্চা কাচ্চারা এখানে ঘোড়ায় চড়ে। এখানে ওই 100 টাকা করে নেয়, তাতেও কিন্তু চড়াতে পারেন। তো চা যে সব জায়গায় ভালো সেরকম নয়, ইচ্ছে হলে খেতে পারেন, নাও খেতে পারেন। দার্জিলিংয়ে গেলে অতি অবশ্যই রক গার্ডেনের সাথে সাথে পদ্মজা নাইডু চিড়িয়াখানাতে অবশ্যই যাবেন। এখানের মূল আকর্ষণ, অনেক জীবজন্তু আছে, বেশ সময়ও লাগবে। আপনারা চেষ্টা করবেন এই চিড়িয়াখানাটা ভালো করে দেখার জন্য, কারণ এই চিড়িয়াখানার মধ্যে রেড পান্ডা আছে আর স্নো বিয়ার, এই দুটি জীবজন্তুকে কিন্তু আপনি অন্য কোনো চিড়িয়াখানায় দেখতে পাবেন না, অন্তত পাহাড়ি অঞ্চলে চিড়িয়াখানা ছাড়া। সুতরাং এই দুটি জীবজন্তুকে দেখার জন্য এবং তার সাথে সাথে আরও অন্যান্য জীবজন্তু দেখার জন্য অবশ্যই চিড়িয়াখানাটা যাবেন। আর আরেকটি কথা মনে রাখবেন, হোটেল থেকে গাড়িওয়ালাদের জিজ্ঞাসা করলে ওরা বলবেন না, হোটেলওয়ালাকে জিজ্ঞাসা করে নেবেন কোন দিন এই সব দ্রষ্টব্য স্থানগুলো বন্ধ থাকে। এটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। কোনো আগে যেমন ছিল সোমবার দিন বন্ধ হতো, এখন কোন দিন বন্ধ হচ্ছে এটা একটু জেনে নেবেন। আমি নিশ্চিত নই বলে আপনাদের আগে থেকে জানাতে পারলাম না। দার্জিলিং পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে যখন তখন কিন্তু বৃষ্টি নামে। এই দেখলেন যে সুন্দর সূর্যকিরণ, সূর্যের আলো, আবার দেখলেন মেঘে ঢেকে গেল, যখন তখন বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসার জন্য সঙ্গে ছাতা রাখবেন, না হলে কলকাতায় ছাতার দাম ওই 50, 60, 70, 80 টাকা তো ইউজ অ্যান্ড থ্রো ছাতা পাওয়া যায়, কিন্তু ওখানে দার্জিলিংয়ে গেলে দেখবেন আগে কিন্তু খুব সস্তায় ছাতা পাওয়া যেত, এখন দেখতে পাবেন 200-250 নিচে ছাতা পাচ্ছেন না। তাই একটা বা দুটো ছাতা সঙ্গে রাখতে পারেন। फोड़े खेत अरे मांस हो तो 2 किलो दुआना अरे आकाश को दिन माटी खुद कत मानुष की घर बनाए तो अरे आकाश को दिन माटी खुद কত মানুষ গিয়ে ঘর বানাইতো, আরে সরকারকে ট্যাক্স যে লাগতো না। আরে গাছের পাতাটা কানে হই না। বন্ধুরা, এই ভিডিওতে এতক্ষণ ধরে আমি সব রকম দার্জিলিং বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করলাম, কি করবেন কি করবেন না। এই সবই হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটুকুনি আমি শিক্ষা লাভ করেছি সেগুলিই আপনাদের কাছে তুলে ধরলাম, যাতে আপনাদের কোনো রকম আগামী দিনে দার্জিলিং ঘুরতে গিয়ে কোনো রকম অসুবিধা না পড়তে হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, আর চ্যানেলটির পাশে থাকুন। নমস্কার।